নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবরে প্রথমেই নজর রাখবো, দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে নগদ উদ্ধারের জের বিচারপতি নিয়োগে কলেজিয়াম ব্যবস্থার ওপরে ভরসা হারাচ্ছে কংগ্রেস। বিচারপতি নিয়োগে কোনো কমিশন গড়ার ব্যাপারে কংগ্রেসের আপত্তি নেই, তবে সরকারের হাতেই বিচারপতি নিয়োগের ভার গেলে মানবে না কংগ্রেস, এমনটাই কিন্তু কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে। আপনারা জানেন যে দিল্লি হাইকোর্টের বিচারপতি তার বাড়ি থেকে, যশবন্ত বর্মার বাড়ি থেকে যেভাবে নগদ টাকা উদ্ধারের ঘটনা ঘটেছিল, সেই ঘটনার জের বিচারপতি নিয়োগে কলেজিয়াম ব্যবস্থার ওপর ভরসা হারাচ্ছে কংগ্রেস। বিচারপতি নিয়োগে কোনো কমিশন গড়ার ব্যাপারে কংগ্রেসের আপত্তি নেই, তবে সরকারের হাতেই বিচারপতি নিয়োগের ভার গেলে মানবে না কংগ্রেস, এমনটাই কিন্তু কংগ্রেসের তরফ থেকে জানানো হচ্ছে। আমরা এই নিয়ে সরাসরি কথা বলবো। এই মুহূর্তে নিউজ রুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কথা বলবো তার সঙ্গে এই নিয়েই। আশিস দা, যে ছবি আমরা দেখেছিলাম দিল্লি হাইকোর্টের বিচারপতির বাড়িতে যেভাবে পোড়া টাকা উদ্ধার হয়েছিল, আর সেই ঘটনার পরেই বিচারপতি নিয়োগে কলেজিয়াম ব্যবস্থার উপর ভরসা হারাচ্ছে কংগ্রেস। কংগ্রেসের তরফ থেকে ঠিক কি দাবি তোলা হচ্ছে, কি বলছে কংগ্রেসের? দেখো, এটা একটা বড় ঘটনা যেটা ঘটতে চলেছে আমাদের দেশে, যে প্রধান বিরোধী দল এবং প্রধান শাসক দল এই উভয়েই কোনো একটা বিষয়ে একমত হতে চলেছে। এটা সাধারণত ভারতীয় রাজনীতিতে কমই ঘটে, সেইরকম জিনিসটাই ঘটতে চলেছে। ঠিক কি হয়েছে ব্যাপারটা? বিচারপতি যশবন্ত বর্মার বাড়িতে টাকার পাহাড় উদ্ধার হওয়ার পরে, বস্তা বস্তা নোট উদ্ধার হওয়ার পরে, ওই বিচারপতির বাড়িতে কি করে টাকা এলো, সেটা কি দুর্নীতির জন্য কিনা, দুর্নীতির বিনিময়ে তিনি একটার পর একটা রায় দিয়েছেন কিনা, ইত্যাদি হাজারটা প্রশ্ন উঠে গেছে। যদিও সুপ্রিম কোর্ট নিয়োজিত একটি তদন্ত কমিটি তাদের কাজ করছে, তদন্ত কমিটি যখন রিপোর্ট দেবে তখন সুপ্রিম কোর্ট সে ব্যাপারে তাদের মতামত জানাবে। কিন্তু আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি, রবিবার দুপুরের খবর, যে কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব মনে করছে যে কলেজিয়াম ব্যবস্থার মধ্য দিয়ে বিচারপতি নিয়োগ করা হয়, সেই কলেজিয়াম ব্যবস্থা ব্যর্থ হয়েছে। কলেজিয়াম ব্যবস্থা মধ্য দিয়েই বিচারপতি যশবন্ত বর্মার মতো মানুষেরাও বিচারপতি হচ্ছেন। এই ব্যাপারটা কিন্তু খুব বড় হয়ে দেখা দিয়েছে ভারতের রাজনীতিতে, এবং ভারতের বিচার ব্যবস্থার ওপরে যে আস্থা, সেই আস্থা কিন্তু একটা খুব বিপদের জায়গায় রয়েছে। যদি দেখা যায় যে বিচারপতিরাই এইভাবে একটা বস্তা বস্তা টাকা জমাচ্ছেন, তাহলে কিভাবে সেই টাকা এলো, কেন এলো, টাকার বিনিময়ে কে কি পেয়েছে, এই সমস্ত ব্যাপারটাই কিন্তু তখন প্রশ্নে উঠে যাবে। এখন আমি এই প্রসঙ্গে বলবো যে আমাদের সংবিধানের দুটি ধারা, 124-এর 2 ধারা এবং 217 ধারা, এই ধারা বলে সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের বিচারপতি নিয়োগ করা হয়, এবং কে নিয়োগ করেন না রাষ্ট্রপতি নিয়োগ করেন, কিভাবে নিয়োগ করেন না সংশ্লিষ্ট বিচারপতিদের সঙ্গে আলোচনা করে নিয়োগ করেন। এই ধারা সংবিধানে লেখা রয়েছে। এখন 2014 সালে মোদি সরকার, প্রথম মোদি সরকার আসবার পরে তারা একটি আইন পাশ করে, যেটা ছিল সংবিধান সংশোধনী আইন। সেটা ছিল সংবিধানের 99তম সংশোধনী। সেই সংশোধনী মাধ্যমে যে আইন পাশ হয়, সেই আইনের নাম হচ্ছে NJAC অ্যাক্ট, অর্থাৎ ন্যাশনাল জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কমিশন অ্যাক্ট। এই NJAC অ্যাক্টে কীভাবে বিচারপতি নিয়োগ হবে, অর্থাৎ হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি কীভাবে নিয়োগ হবে, সেই ব্যাপারে একটা নির্দেশিকা দেওয়া হয়। কি নির্দেশিকা? না, 6 জনের কমিটি হবে। 6 জনের কমিটি হবে। তাতে কে কে থাকবে? এক হচ্ছে ভারতের প্রধান বিচারপতি থাকবেন, এবং 2 জন সিনিয়র সুপ্রিম কোর্টের বিচারপতি থাকবেন। হয়ে গেল 3। এর সঙ্গে থাকবেন কেন্দ্রের আইনমন্ত্রী 4। এছাড়া আর 2 জন বিশিষ্ট ব্যক্তি থাকবেন। কোন 2 জন বিশিষ্ট ব্যক্তি থাকবেন সেটা কিভাবে ঠিক হবে? না, 3 জনের একটা কমিটি তৈরি হবে, প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এই 3 জন মিলে বসে
দুজন বিশিষ্ট ব্যক্তিকে বাছবেন। তাহলে আগে ছিল 4 আর এই দুজন বিশিষ্ট ব্যক্তি মিলে হলো 6 জন। এর মধ্যে কেন্দ্রের মন্ত্রী মাত্র একজন, ইউনিয়ন ল মিনিস্টার, কেন্দ্রের আইনমন্ত্রী। বাকি সবাই হয় বিচারক নয় বিশিষ্ট ব্যক্তি। এই 6 জন মিলে কলেজিয়ামের বদলে এরাই বিচারপতি নিয়োগ সম্পর্কে সিদ্ধান্ত করবেন। এই যে কমিটি, 6 জনের কমিটি, সেখানে একটা ভেটো পাওয়ারও দেওয়া হলো। অর্থাৎ 6 জনের মধ্যে সিদ্ধান্তটা সবসময় মেজরিটি মাইনরিটি হিসেবে হবে না। যদি 6 জনের মধ্যে কোনো দুজন কোনো একটা ব্যাপারে আপত্তি করেন এবং লিখিতভাবে আপত্তি করেন, তাহলে সেটাকে ভেটো হিসেবে গণ্য করা হবে এবং 4 জন পক্ষে থাকলেও সেই সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটাই 2014 সালের NJAC অ্যাক্টে ছিল। যেটা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ওই অ্যাক্ট যখন, এই সংবিধান সংশোধনী যখন পাশ হয়েছিল সংসদে, তখন মোটের ওপর সবাই, শাসক পক্ষ বিরোধী পক্ষ অর্থাৎ কংগ্রেস বিজেপি সব, তারা মোটামুটি এর পক্ষেই মতামত দিয়েছিল। সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া একটা কনসেনসাস, সর্বসম্মতি দেখা গিয়েছিল সেই সময় সংসদে। কিন্তু 2015 সালে সুপ্রিম কোর্ট রায় দিয়ে এটাকে অসাংবিধানিক ঘোষণা করে দেয়। সুপ্রিম কোর্ট কেন অসাংবিধানিক ঘোষণা করে সেটা সুপ্রিম কোর্টের রায়ে ইন্টারেস্টেড লোকেরা দেখে নিতে পারবেন। তবে যেহেতু সংবিধানে লেখা আছে 124(2) এবং 217 ধারায় যে রাষ্ট্রপতি সংশ্লিষ্ট বিচারপতিদের সঙ্গে আলোচনা করে নিয়োগ করবেন বিচারপতি, সেখানে কোনো কমিশনের কোনো জায়গা নেই। সেই জন্যে এই যে নতুন কমিশন তৈরির জন্য আইন পাশ হয়েছিল, সংবিধান সংশোধনী আইন পাশ হয়েছিল, সেটাকে সংবিধান বিরোধী বা অসাংবিধানিক বলে চিহ্নিত করে সুপ্রিম কোর্ট। তারপর থেকেই সেটা ঠান্ডা ঘরে চলে যায়, যেহেতু সুপ্রিম কোর্ট সেটাকে অসাংবিধানিক বলেছে। এইবারে যখন যশবন্ত বর্মার বাড়িতে টাকার নোট পাওয়া গেল, তখন প্রথম বিষয়টি উত্থাপন করেন রাজ্যসভার চেয়ারম্যান তথা দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তিনি বলেন যে ওই আইন থাকলে আজকে এই ধরনের বিচারপতি থাকতো না। এই কথা বলার পরে তিনি জেপি নাড্ডা, মল্লিকার্জুন খাড়গে ইত্যাদি বড় বড় দলগুলোর প্রধানদের সঙ্গে একবার দেখাও করেন। তারপরে রাজনীতিতে জল গড়াতে শুরু করেছে। আজকে রবিবার দুপুর থেকে যে খবর ক্রমাগত আসছে, কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে আসছে, যে কংগ্রেস মোটের ওপরে ঠিক বলছে যে কলেজিয়াম ব্যবস্থা আর চলে না, এটা ব্যর্থ হয়েছে, তার বদলে কোনো একটা ব্যবস্থা আসা দরকার। তাদের শুধু একটাই আপত্তি যে বিচারপতি নিয়োগের ভার যেন পুরোপুরি সরকারের হাতে না চলে যায়। সুতরাং আমরা আশা করতেই পারি অদূর ভবিষ্যতে সংসদে কোনো ইনিশিয়েটিভ হবে যেখানে বিজেপি এবং কংগ্রেসকে এক জায়গায় দাঁড়াতে আমরা দেখব। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম, নিউজরুম থেকে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, তার সঙ্গেই আমরা কথা বলছিলাম।